আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, বাংলা ভিশন নিয়মিত আয়োজন ইভেলি নিউজ অ্যান্ড ভিউজে। আপনারা সবাই জানেন যে গতকাল বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা শতাধিক চলে গেছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৩,০০০। এই অবস্থায় নানান ধরনের প্রশ্ন উঠছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। প্রধানমন্ত্রী প্রতিদিন মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছেন, তিনি নিজে এটা সুপারভাইজ করছেন, বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন। তারপরেও মানুষ আতঙ্কিত, খুবই স্বাভাবিক। লকডাউন নিয়ে প্রশ্ন উঠেছে যে লকডাউন যেভাবে চলছে মানুষের অসচেতনতার মধ্যে দিয়ে, পাশাপাশি প্রশাসনের এক ধরনের খামখেয়ালি বা গাফিলতির মধ্যে দিয়ে এই লকডাউন কতখানি জরুরি, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য বাংলা ভিশন স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাবেক সচিব আবু আলম শহীদ খান এবং রয়েছেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক সিনিয়র সাংবাদিক খন্দকার মনিরুজ্জামান। এছাড়া আমাদের সঙ্গে স্কাইপিতে যুক্ত হবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপি। আমরা আলোচনা যাওয়ার আগে যথারীতি একটু দেখে নিতে চাই আজ বাংলা ভিশন প্রচারিত সংবাদ শিরোনামগুলো। দেশে করোনায় আরও 10 জনের মৃত্যু, 100 ছাড়ালো প্রাণহানি, নতুন শনাক্ত রোগী 492 জন, গাজীপুরে আক্রান্তের হার বেশি। করোনা জেলা ভিত্তিক ত্রাণের দায়িত্ব সচিবদের দিলেন প্রধানমন্ত্রী, চিকিৎসকদের জন্য পিপিই ও মাস্ক সরবরাহে অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ। ভয়াবহ বিস্তার ঘটছে করোনার, প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত, জ্বর সর্দি কাশিতে 8 জেলায় আরও 8 জনের মৃত্যু। বিভিন্ন জায়গায় ত্রাণের চাল সহ কয়েকজন আটক, ত্রাণের দাবিতে রংপুর, নীলফামারী, সাতক্ষীরা, গোপালগঞ্জ আর রাজধানী মিরপুরে বিক্ষোভ হতদরিদ্রদের। আমরা আলোচনা যাওয়ার আগে একটু আমাদের বার্তাকক্ষ থেকে ফিরে হয়ে আসতে চাই। সেখানে রয়েছেন আমাদের সিনিয়র নিউজ রিডার রুহুল আমিন রুশদ। রুশদ, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? হ্যাঁ পান্না, আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি যদি একটু জানাতেন যে সর্বশেষ পরিস্থিতি, সংখ্যাগুলো তো আমরা জানি, দুপুরের মধ্যে জেনে যায় আক্রান্ত এবং নিহতের সংখ্যা। সারা দেশে সর্বশেষ পরিস্থিতিগুলো যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতেন। হ্যাঁ পান্না, আপনি অনুষ্ঠানের শুরুতেই বলেছেন যে আজকে একদিনে 10 জনের মৃত্যু হয়েছে এবং রোগী শনাক্ত হয়েছে সর্বোচ্চ 492 জন। আর সারা দেশে আমরা যেভাবে নিউজটা করি যে জ্বর সর্দি কাশি করোনার এইসব উপসর্গ নিয়ে আমাদের বিভিন্ন জেলার প্রতিনিধিরা জানিয়েছেন 8টি জেলায় 8 জন মারা গেছেন। তারা করোনা রোগী কিনা সেটি এখনও নিশ্চিত না, তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে, তাদের কাছ থেকে জানা যাবে। আর এই মুহূর্তে বিশ্বের যে পরিস্থিতি সেটি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিশ্বে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,68,011 জন। আর করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 24,44,706 জনে। আর সুস্থ হয়ে উঠেছেন এ পর্যন্ত 6,40,350 জন। আমরা আরও একটু ডিটেইলে যদি যেতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে যুক্তরাষ্ট্রে অন্তত 750 মানুষের মৃত্যু হয়েছে, সর্বমোট 41,000 ছাড়িয়ে গেছে এর ফলে। আর আক্রান্তের সংখ্যা হচ্ছে যুক্তরাষ্ট্রে 7,68,000-এর বেশি। এ পর্যন্ত দেশটিতে মারা গেছে 177 প্রবাসী বাংলাদেশি, যাদের বেশিরভাগই হচ্ছেন নিউ ইয়র্কের বাসিন্দা। এছাড়া আমরা ইউরোপের মৃতের সংখ্যা দেখতে পাচ্ছি 1 লাখ ছাড়িয়েছে, আক্রান্ত 11 লাখের কাছাকাছি। এর মধ্যে শুধু ইতালিতেই মারা গেছেন 24,000-এর কাছাকাছি মানুষ। স্পেনে কমছে, এখন গেল একদিনে মারা গেছে আরও 400। মোট মৃতের সংখ্যা তাদের 21,000-এর কাছাকাছি। ফ্রান্সে এই সংখ্যা 20,000 ছুঁয়ে যাচ্ছে। যুক্তরাজ্যে নতুন করে 450 জনের মৃত্যু হয়েছে, ফলে মোট 16,000 ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। ইরানে মারা গেছে 5,000-এর বেশি, তুরস্কে মৃতের সংখ্যা 2,000-এর বেশি। ভারতে পর্যন্ত মারা গেছে 559 জন, আক্রান্ত 18,000-এর কাছাকাছি। পান্না, এই ছিল আমার কাছে সবশেষ খবর। আপনি কি আমাদের একটু জানাতে পারবেন যে লকডাউনগুলো বিভিন্ন জায়গায় শিথিল করা হচ্ছে, এর মধ্যে কোন কোন দেশ রয়েছে? আমি যত জানি ভারত, অস্ট্রেলিয়া তার মধ্যে অন্যতম। এর বাইরে কি আর কেউ রয়েছে কিনা? হ্যাঁ, ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও চীন সহ ইউরোপের কিছু দেশে এটি হচ্ছে। ভারত যেমন কয়েকটি রাজ্যে লকডাউন শিথিল করেছে। চীনে কমপক্ষে 2 মাস বন্ধ থাকার পর গ্রেট ওয়াল সহ রাজধানী বেইজিংয়ে 70টিরও বেশি দর্শনীয় স্থান খুলে দিয়েছে। আর ইরান চাইলে তেহরান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে, যে তাদের সংখ্যা কমে এসছে সেই জন্য তেহরানও খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এই ঘোষণা দিয়েছেন। এছাড়া
ইতালি, স্পেন, ফ্রান্স এই দেশগুলোতেও লকডাউন শিথিল হয়েছে। প্রধান সমুদ্র সৈকতগুলো খুলে দিয়েছে অস্ট্রেলিয়া। তবে লকডাউন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী স্কট মরিসনের কাছে অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদরা। আর যুক্তরাষ্ট্রে তো আপনি জানেনই, ট্রাম্প গত কিছুকাল ধরেই লকডাউন শিথিল করার পক্ষে, এবং তিনি অনেক ধরনের হুমকিও দিচ্ছেন যে লকডাউন তিনি শিথিল করতে চান। যারা লকডাউন শিথিলের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। এমনকি ডেমোক্র্যাট শাসিত ওই রাজ্যগুলোকে তিনি আলাদা একদম বিচ্ছিন্ন করে দিতেও চান, এরকম তিনি আগ্রহ প্রকাশ করেছেন। অনেক ধন্যবাদ রুহুল আমিন রুশদ আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আবু আলম শহীদ খান, লকডাউনের যে বিষয়টি উঠেছে, সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যে শিথিলতা অবলম্বন করা হচ্ছে, তারা কঠোর লকডাউনের মধ্যে থেকে ক্ষেত্র বিশেষ পুরো দেশ যে লকডাউন তুলেছে তা নয়। বাংলাদেশের লকডাউন যে পর্যায়ে রয়েছে, এক ধরনের অসচেতনতা মানুষের মাঝে, পাশাপাশি প্রশাসনের দিক থেকেও কোথাও কোথাও খুব কড়া, কোথাও কোথাও একেবারে ঢিলাঢালা ভাব, এই অবস্থায় এটি কতখানি কার্যকর? প্রথমত আমাদের বাংলাদেশের যে লকডাউন, আমরা লকডাউন বলছি, কিন্তু সরকার তো বলে এটাকে সাধারণ ছুটি। এবং এই যে সাধারণ ছুটি বোঝার এবং সাধারণ ছুটিকে লকডাউন বোঝার, এইটার মধ্যেই তো একটা গন্ডগোল হয়ে গেল। প্রথমেই মানুষ মনে করলো যে এই সাধারণ ছুটি মানে আমরা ঈদের ছুটির মতো পেয়ে গেছি, এখন সবাই মিলে চলো গ্রামে যাই, কয়েকদিন গ্রামে থাকবো, তারপর আবার শহরে ফিরে আসবো। তো ওইখানে একটা বড় ধরনের কমিউনিকেশন বিপর্যয় হয়ে গেছে, যে আমরা মানুষকে বোঝাতে পারলাম না যে আমরা কেন এই ব্যবস্থা নিচ্ছি এবং কী কারণে এই ব্যবস্থা নেওয়া দরকার। সবখানেই আপনি দেখবেন যে ভারতেই দেখেন, যখন মোদি সাহেব লকডাউন ঘোষণা করেছিলেন একেবারে পরিষ্কার, তার আগে একটা জনতা কারফিউ করেছে তারা, তারপরে কিন্তু লকডাউন যখন ঘোষণা করলেন তখন কিন্তু সন্ধ্যায় ঘোষণা করে রাত্রে 12টা থেকে কার্যকর, কোনো ছাড় নাই। এবং সমস্ত বিমান টিমান চলাচল, গাড়ি রেল সব কিছু বন্ধ হয়ে গেল। তো লকডাউন মানে হলো ওই ধরনের লকডাউনে আপনাকে যেতে হবে যাতে মানুষ, এবং সেখানে কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক, এবং তারা বিভিন্ন জায়গায় দিল্লি, মুম্বাই বিভিন্ন জায়গায় কাজ করতেন, তারা কিন্তু হাইটে আমাদের মতোই অবস্থা ছিল, তারা কিন্তু হেঁটে রওনা দিয়ে দিলেন কোনো কোনো জায়গায়। আমি আজকে পড়লাম যে 500,000 মানে এই পরিমাণ মানুষকে তারা পৌঁছে দিয়েছেন জায়গা মতো, কিন্তু যাদেরকে পৌঁছানো যায়নি তাদের কিন্তু ক্যাম্পের মধ্যে নিয়ে নিয়েছেন, এবং সেখানে অনেক অসুবিধা হচ্ছে, খাবার সরবরাহ করা হচ্ছে। মানে লকডাউনকে তারা লকডাউনের মতোই কার্যকর করেছেন। পৃথিবীর অন্যান্য দেশেও তাই, আপনার লকডাউন যখন দেওয়া হয়েছে এটাকে লকডাউনের মতো কার্যকর করা হয়েছে। কিন্তু আমাদের দেশে আমরা লকডাউন কিন্তু তেমনভাবে কার্যকর করতে পারি নাই, যেখানে আমাদের সবচেয়ে বড় ভয়। আমরা লকডাউনটা কেন চাচ্ছিলাম? লকডাউন চাচ্ছি আমরা সবাই মিলে, বিশেষ করে স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, যারা এইটার গবেষণা আছেন, যারা রিসার্চ করছেন, তারা পৃথিবীকে বলেছেন, সবখান থেকে বলা হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্য অবকাঠামো, পুরো পৃথিবীর অবকাঠামো, সেই অবকাঠামো লক্ষ লক্ষ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য তৈরি না। আমরা উন্নত দেশগুলো তৈরি না, সুতরাং বাংলাদেশের কী অবস্থা এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই। বাংলাদেশে আমরা ঠিক জানি যে আমাদের কতটা আইসিইউ আছে, কতটা বেড আছে, আমাদের ভেন্টিলেটর কী আছে, আমাদের অক্সিজেন সাপ্লাই কী আছে, আমাদের N95 মাস্কের অবস্থা কী, আমাদের PPE এর অবস্থা কী, আমরা সবাই এগুলো জানি। সুতরাং আমাদের অবশ্য কর্তব্য জিনিসটা হলো যে আমাদেরকে ঘরে থাকতে হবে, এবং এই যে সংক্রমণ, এটা একটা সংক্রামক ব্যাধি, এই সংক্রমণটাকে বন্ধ করে দিতে হবে, সংক্রমণটা যাতে বাড়তে না পারে। আমার কাছ থেকে যেন আরও 3 জন না হয়, 3 জনের কাছে যাতে 9 জন না হয়। একটা বাসা থেকে তো 26 জনের মতো সংক্রমণ হচ্ছে, এরকমও ঘটনা গত পরশু দিনের খবর। তো আপনি চিন্তা করে দেখেন যে এই সংক্রমণটাকে বন্ধ করে দেওয়া, বেঁধে ফেলা এক জায়গায়, সেইটাই হলো সারা পৃথিবী জুড়ে কাজ হচ্ছে, এবং আমরাও সেই কাজটাই করতে চেষ্টা করছি এখনও, কিন্তু আমরা তত সফল হয়নি। এবং সফল হয়নি, হ্যাঁ আপনি বলতে পারেন এখানে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন, পুলিশের সীমাবদ্ধতা আছে কিনা, বা তারা ঠিকমতো কাজ করছে কিনা, এটা তো বলাই যায়। কিন্তু আপনি দেখেন যে প্রশাসন, পুলিশ যখন একটু কঠোরভাবে আইন প্রয়োগ করতে গিয়েছিল, তখন কিন্তু আমরাই হইচই করলাম যে কান ধরে উঠা বসা করা না, এটা কোনো আইনে আছে নাকি, ব্যাট মারা কোনো আইনে আছে কিনা, এইভাবে ছবি তোলা কোনো আইনে আছে কিনা। আসলে তো এগুলো আইনে নাই, এবং এটা কিছু কিছু কাজ হয়ে গেছে যেগুলো আমরা কঠোর সমালোচনা করেছি। তখন কিন্তু প্রশাসন এবং পুলিশ একটা ব্যাকওয়ার্ড চলে আসছে, তারা এখন মানুষজনকে বোঝানোর চেষ্টা করছে, এবং এই বোঝানোর ব্যাপারে তারা এখনও সফল হয়নি, এবং আমরা ঠিকমতো মানুষজনকে বোঝাতে পারছি না, যার কারণে আপনি দেখবেন বাজারে ভিড়, চা খাওয়ার জন্য মানুষের ভিড়, আপনি দেখবেন যে জানাজাতে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, কোনো কোনো জানাজায় হাজার হাজার মানুষ যাচ্ছে। এবং এটা কিভাবে সম্ভব? এটা তো অবশ্যই আমাদের প্রশাসন এবং পুলিশের সেরকম প্রস্তুতি নেই। আপনি একটা জানাজায় লোকজন না যাওয়া ঠেকানো, এটা কিন্তু বাংলাদেশে অনেক উদাহরণ আছে, আমি উদাহরণগুলোতে যেতে চাই না, আমরা সবাই জানি
যে অনেক জানাজা বাংলাদেশে হয়েছে, অনেক দাফন হয়েছে যেখানে কাউকে ভিড় করতে দেওয়া হয়নি এবং দাফন হয়ে গেছে, এবং এটার জন্য কোনো বিশাল কোনো ক্ষয় বৃদ্ধি হয়নি, বাংলাদেশ রসাতলে যায়নি বা বিশাল কোনো আন্দোলনও হয়নি। তো আমরা এগুলোকে অবশ্যই কঠোরভাবে লকডাউন করতে হবে। এখন লকডাউন যদি আমরা কঠোরভাবে না করতে পারি তাহলে কি হবে? আপনি 14 দিন ঘরে থাকলেন না, 21 দিন থাকলেন না, তার মানে আপনি আরো 20 দিন 21 দিন থাকতে হবে। তারপর যদি আপনি না থাকেন তাহলে আপনি আরো 20 দিন থাকতে হবে। তার মানে কি, আমরা যদি এটাতে অবহেলা করি, আমরা যদি এটা না করি, তাহলে কিন্তু আপনাকে অনেক সময় বাড়বে এবং তাহলে বাংলাদেশের জন্য এটা মানে খুবই বাজে অবস্থা, খুবই দুর্যোগময় অবস্থা হবে বাংলাদেশের জন্য। আমি এই প্রসঙ্গে আপনি যে প্রসঙ্গটা বলছিলেন যে জানাজা বিষয়টি, খন্দকার মনিরুজ্জামান, এটাতে সবাই মিলে দলমত নির্বিশেষে আমরা একটু ভঙ্গ করছি। এই জায়গায় আমাদের জাতীয় ঐক্য আছে। যে ব্রাহ্মণবাড়িয়া যে জানাজা হয়ে গেল, জুবাইর আনসারীর যে ঘটনা, খেলাফত মজলিস, তাদেরকে আমরা আদালতে কাঠগড়ায় দরকার আছে, কিন্তু এর আগেগুলো কি হয়েছে? আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফ মারা গেলেন, তার জানাজা এরকম মানুষের ঢল নামলো। এর আগে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সময় তার নেতাকর্মীরা ঢল নামালেন তাকে বরণ করে নেওয়ার জন্য। তার আগে সরকার যেখানে ঘোষণা দিল যে এক ধরনের সামাজিক দূরত্ব তৈরি করার জন্য বা নিরাপত্তার জন্য বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী যেখানে কাটছাড় করা হলো এবং ডিজিটাল প্রোগ্রাম করা হলো টেলিভিশনের মাধ্যমে, সেখানেও সেই আতশবাজি অনুষ্ঠানে আওয়ামী লীগের লোকজনের ঢল নামলো। অর্থাৎ দল মত নির্বিশেষে আমরা জাতীয় একতার পরিচয় দিচ্ছি। দোষারোপ করবো কাকে? দোষারোপ করার ব্যাপার না, আসলে এটা তো আমাদের জাতীয় চরিত্র। আমরা সব খারাপ ঘটনায় বা খারাপ ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে যায় আর কি। যদি কিছু মনে করেন, আমাদের সঙ্গে ত্রাণ প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন, আমরা একটু তার কাছ থেকে আসি, তারপর আপনার উত্তরটি নেব। মাননীয় মন্ত্রী, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনে। আপনার কাছে আমাদের প্রশ্ন, যেহেতু লকডাউনের সাথে ত্রাণ কার্যক্রমের একটি বিষয় সারা দেশে আলোচিত হচ্ছে এবং মানুষের সবচেয়ে বড় যে প্রয়োজন ত্রাণ সামগ্রী, যারা কর্মহীন হয়ে পড়েছেন, আপনার কাছে যদি আমরা জানতে চাই যে গত সপ্তাহে আমাদেরকে কিছু জানিয়েছিলেন, আজকেও জানতে চাচ্ছি যে মানুষের যে একটি মানবিক বিপর্যয় নেমে আসছে সারা বিশ্বেই কর্মহীন মানুষদের জন্য, আমাদের দেশে এই অবস্থা এই মুহূর্তে কি উদ্যোগ নেওয়া হয়েছে আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে? ধন্যবাদ। আমরা এই ছুটিটি বা যদি লকডাউনই বলেন তাহলে সেটা শুরু হয়েছে 26 তারিখ থেকে, এবং প্রতিদিনই আমরা দেখছি যে আমাদের ত্রাণ তৎপরতা যতই বাড়াচ্ছি না কেন, তার সাথে সাথে কিন্তু ক্ষুধার্ত মানুষের সংখ্যাও বাড়ছে। আমরা প্রথম দিকে 5% মানুষ, তারপরে 10%, তারপরে 20%, এখন আমরা প্রায় 25% মানুষকে দেখছি যে যারা কর্মহীন হয়ে অথবা নিম্ন আয়ের মানুষ যাদের সঞ্চয় শেষ হয়ে অথবা মধ্যবিত্তরা যাদের সঞ্চয় শেষ হয়ে গেছে, তারাও কিন্তু ক্ষুধায় কষ্ট পাচ্ছে এবং ত্রাণ সহায়তার জন্য দাবি জানাচ্ছে। আমরা সে হারে মাঠ পর্যায় থেকে প্রশাসনের যে রিপোর্ট পাচ্ছি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ত্রাণ তৎপরতাও কিন্তু বাড়িয়ে চলছি। আজকে পর্যন্ত আমরা 94,600 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি, 39,61,72,000 টাকা দিয়েছি এবং শিশুদের জন্য 7,94,00,000 টাকা আমরা দিয়েছি। এবং আমরা জেলা প্রশাসকদের কাছে যে নির্দেশনা দিয়েছিলাম যে আপনারা তালিকাভুক্ত করে বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিবেন, সেই হিসাবে আজকে আমরা সর্বশেষ যে তালিকা পেয়েছি, এখানে আমরা দেখেছি যে সারা বাংলাদেশে 84,20,483টি পরিবার তালিকাভুক্ত হয়েছে এবং 3,67,16,664 জন মানুষ এই ত্রাণ সহায়তার আওতায় এসেছে। গত শনিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ আমাদের যে সংসদ অধিবেশন বসেছিল, সেখানে তিনি নির্দেশ দিয়েছেন যে এখনো অনেক মানুষ ত্রাণের জন্য দাবি করছে, যারা ত্রাণ তৎপরতার বাইরে আছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে, তাদেরকেও তালিকাভুক্ত করার জন্য একটি আইসিটি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে একটি ডাটাবেস তৈরি করার জন্য আমরা গতকালকে আইসিটি মাননীয় মন্ত্রী, আমি একটু আপনাকে জানতে চাচ্ছি যে যেহেতু ত্রাণ নিয়ে বিক্ষোভ বিভিন্ন জায়গায় হচ্ছে, গতকালই মাদারীপুর, সিলেট সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এবং তারা অভিযোগ করছে গত 2-3 সপ্তাহ আগে স্থানীয়
চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, তারা তাদের ভোটার আইডি কার্ডের ছবি নিয়ে গেছে, বিভিন্ন ধরনের কাগজপত্রে স্বাক্ষর নিয়ে গেছে, এরকম তারা বলছে, কিন্তু তারপরে 2-3 সপ্তাহের মধ্যে তারা কোনো ধরনের ত্রাণ পাননি। এবং আপনি যে বিষয়টা বলছিলেন যে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, খুবই ভালো উদ্যোগ, অবশ্যই খুব ভালো উদ্যোগ। সামাজিক যে দূরত্বের কথা বলা হচ্ছে সেগুলো অ্যাভয়েড করতে গেলে এগুলো দরকার, কিন্তু এগুলো কি এনশিওর কিভাবে করবেন সেটা আমাদের কিভাবে জানাবেন? এটা আমি আমি আরেকটু কথা পরিষ্কার করে নিই যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই তালিকায় করার জন্য কোনো শর্ত দেন নাই। এখানে আইডি কার্ড থাকতে হবে বা মোবাইল নাম্বার থাকতে হবে বা জন্ম নিবন্ধন থাকতে হবে, এমন কোনো শর্ত দেন নাই। তিনি বলেছেন যারা ক্ষুধার্ত, এই কর্মসূচির জন্য করোনা প্রতিরোধের যে কর্মসূচি নেওয়া হয়েছে সেজন্য যারা কর্মহীন হয়ে গেছেন, যারা ঘরে আছেন, তাদের মধ্যে যারা ক্ষুধার্ত, যাদের অন্ন নাই, যারা খাদ্য সংকট আছে, তাদের প্রত্যেককেই সমান অধিকার দিয়ে তালিকাভুক্ত করতে হবে। এবং তিনি আরেকটি বিশেষ নির্দেশনা দিয়েছেন যে আইসিটি মন্ত্রণালয়ের যে হটলাইন নাম্বারটি আছে 333, এই নাম্বারটি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড করার জন্য, যাতে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো অভুক্ত মানুষ যেন এই নাম্বারে যোগাযোগ করে ত্রাণ সহায়তা পেতে পারে। এই কাজগুলো মনিটরিং এর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় 8টি বিভাগীয় কমিটি এবং 64টি জেলা কমিটি করেছেন। এছাড়া 64টি জেলা প্রশাসনের নেতৃত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এটা মনিটরিং করছেন। এবং আজকে আপনারা দেখছেন যে 64টি জেলা 64 জন সচিবকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিচ্ছেন এই ত্রাণ তৎপরতা এবং করোনা মোকাবেলার কাজের তদারকি করার জন্য। মাননীয় মন্ত্রী, আমরা অনেক সময় ভালো কাজে প্রশংসা করি না, আমরা অতীত ভুলে যাই, কিন্তু আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার যে ভালো কাজে একটি দৃষ্টান্ত রয়েছে সেটি স্মরণ করতে চাই, এই জন্য যে সামনের দিনগুলোতে ত্রাণ বরাদ্দ যেন কোনো ধরনের দুর্নীতি অভিযোগ না ওঠে, কোনো ধরনের অভিযোগ না ওঠে। রানা প্লাজা ট্র্যাজেডিতে আপনি যেভাবে সার্ভিস দিয়েছিলেন আপনার মেডিকেল কলেজের মাধ্যমে, মেডিকেল হসপিটালের মাধ্যমে, সেটি আমরা ভুলে যাইনি। আপনি তখন মন্ত্রীও ছিলেন না, এমপিও ছিলেন না, কোনো প্রকার জননেতাও ছিলেন না। তারপর আপনার যে উদ্যোগটি রানা প্লাজা ট্র্যাজেডিতে মানুষকে যেভাবে সেবা দিয়েছিলেন সেটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছিল, এবং সেই জায়গা থেকে কৃতজ্ঞতা স্বরূপ কিন্তু আজকে আপনি এইখানে, এটা আমরা খুব কৃতজ্ঞতার সাথেই স্মরণ করতে চাই। এই জায়গাটি মনে রেখে, আপনার অতীত কার্যক্রমটি মনে রেখে কি আপনি আমাদেরকে এই নিশ্চয়তা দিবেন, আশ্বস্ত করবেন যে ত্রাণ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না? হ্যাঁ, ধন্যবাদ। আমি একটা জিনিস গর্ব করে বলতে পারি যে মানুষের কষ্ট আমাকে কাঁদায়, ব্যথিত করে। এবং এই দুর্যোগটি, এটা একটা আনকমন দুর্যোগ। অন্যান্য বন্যা, ঘূর্ণিঝড়, শীত শৈত্যপ্রবাহ, অগ্নিকাণ্ড একটা বিশেষ অংশ, দেশের অংশ লোককে দুর্যোগে পতিত করে, এবং সেখানে ত্রাণ সহায়তা কিন্তু অনেকটা সহজ। গত 16 মাসের অভিজ্ঞতা আমি বলতে পারি। এখন কাজটা কিন্তু কঠিন। ক্রমান্বয়ে যে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে, এটা প্রায় 5 কোটির কাছাকাছি পৌঁছে গেছে। ছোট্ট দেশ, সীমিত সম্পদ, এটা যদি আমরা একেবারে ম্যাক্সিমাম ইউটিলাইজ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জনগণের কাছে একটা দায়বদ্ধতার মধ্যে আসতে হবে। সেই বাস্তবতাকে মাথায় রেখেই আমি আজকে এই 26 তারিখ থেকে আজকে পর্যন্ত শুক্র শনি সহ কিন্তু আমরা একদিন আমরা অফিসে বাদ দিই নাই। আমি আমার সচিব সহ, আমার ডিজি সহ আমরা কাজ করছি, এবং মাঠ পর্যায়ে জেলা প্রশাসকদের সাথে আমরা যোগাযোগ রাখছি। তাদের কাছ থেকে ত্রাণ সরবরাহের ব্যবস্থা, ত্রাণের মজুদ, ত্রাণ তৎপরতা এবং আগামী দিনের যে চাহিদা, সেই সমস্ত নিয়ে কথা বলছি, এবং ইমেলের মাধ্যমে সেই তাদের চাহিদাপত্র পেয়ে প্রতিদিন আমরা নির্ধারণ করছি কত বরাদ্দ দিব। এবং আমরা গত 24 তারিখ থেকে বরাদ্দ প্রক্রিয়া শুরু করেছি। আজকে আমরা 9ম বরাদ্দ দিয়েছি। প্রত্যেক দিনই কিন্তু আমরা দেখছি যে আমাদের বরাদ্দের পরিমাণ বাড়াতে হচ্ছে। মন্ত্রী, আমাদের প্যানেলিস্ট যারা রয়েছেন, অতিথি রয়েছেন, তাদের যদি কোনো প্রশ্ন করতে চান, কোনো প্রশ্ন আবুল শহীদ খান আপনাকে করতে চাচ্ছেন না, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা চাইবো যে অন্তত এই দুর্যোগকালীন সময়ে আপনার যে মন্ত্রণালয়ে যে গুরু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটি আমরা অন্তত অন্যান্য অভিযুক্ত মন্ত্রণালয় যেগুলো রয়েছে তাদের মতো হবে না, তেমনটা আমরা আশা করছি। আবুল শহীদ খান, নির্দেশনা এবং সহযোগিতা
অবশ্যই আমাদের প্রয়োজন আছে, কারণ মিডিয়া থেকে এই জিনিসগুলো আমাদের চোখে আঙ্গুলগুলো দেখিয়ে দেয় বলেই আমাদেরকে সুষ্ঠুভাবে কাজ করার আমরা অবশ্যই। অনেকটা সুযোগ পাই, এবং আমি আশা করি ভবিষ্যতে সংবাদ মাধ্যম সবকিছু তুলে ধরবে। সেটা আমাদের জন্য বিব্রতকর হলেও আমি বলবো যে তুলে ধরবেন, তাহলে আমরা হয়তো সঠিকভাবে এগিয়ে যেতে পারবো। জি, সেই সহযোগিতা আপনার কাছ থেকে আমরা চাই। অনেক ধন্যবাদ আপনাকে খন্দকার মনিরুজ্জামান। মাননীয় মন্ত্রীর যে ইনফরমেশনগুলো দিলেন, সেই বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে, আর আপনার কাছে যে প্রশ্ন ছিল ধন্যবাদ। আমাদের একতা। না, ত্রাণ নিয়ে আসলে এখনই কোনো মানে একটা আমাদের দেশে ত্রাণ নিয়ে ধরেন শুরুর দিকে তো সবসময় একটা বিশৃঙ্খলা থাকে, তারপর আস্তে আস্তে গিয়ে এটা একটা সিস্টেমে দাঁড়িয়ে যায়। অতীতে আমরাও অনেক ত্রাণ করেছি, বিশেষ করে 70-এর ঘূর্ণিঝড়ের সময়, পরে 69-এ আপনার ড্যামরায় একটা বড় ঘূর্ণিঝড় হয়েছিল, জলোচ্ছ্বাস হয়েছিল 70-এ। এগুলা এই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে প্রথম দিকে একটা হেফাজত অবস্থা থাকে, পরে আস্তে আস্তে একটা সিস্টেমে দাঁড়ায় যায়। আমার মনে হয় যে একটা সিস্টেমের দিকে আমরা ত্রাণ বিতরণের ক্ষেত্রে যাচ্ছি, এবং এই যে ঘরে ঘরে দেওয়ার জন্য লিস্ট করা ইত্যাদি যে বিষয়গুলো, সেই বিষয়গুলোই আসলে প্রধান। সেটা হয়ে গেলে দেখবেন যেটা খুব কঠিন কাজ না, সেই দিকে আগাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আর কি, পরে আরও বোঝা যাবে সেটা। আর যেটা প্রশ্ন করেছিলেন যে কাকে আমরা দোষ দেব, আসলে আমাদের যেটা বলছিলাম, আমরা খারাপ ইস্যুতে, অনৈতিক ইস্যুতে ঐক্যবদ্ধ হই, জাতীয় ঐক্যটা আমাদের খুব দ্রুত হয়। একমাত্র মুক্তিযুদ্ধ ছাড়া অন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যেমন ধরো যে এমপিরা এই ইয়ের গাড়ি নেওয়ার জন্য, ডিউটি ফ্রি গাড়ি নেওয়ার জন্য বিএনপি, আওয়ামী লীগ, ওই দল সেই দল সব দল ঐক্যবদ্ধ হয়ে যায় পার্লামেন্টের ভিতরে। হ্যাঁ, কিন্তু জাতীয় অন্যান্য জনহিতকর ইস্যু বা জাতীয় ডেভেলপমেন্টের ইস্যুতে মারামারি করে। এটা আমাদের জাতীয় চরিত্রে আমি বলবো। ফলে আজকে যে কথাটা আপনারা বলছেন যে আমরা কাকে দুষবো, আমরা সকলকেই দুষবো, কেউ বাদ যাবে না আমাদের দোষারোপ থেকে। সরকারি দল যারা আছে, ক্ষমতায় যারা আছে, তাদের দুষবো যে তারা সমন্বয়হীনতা, হ্যাঁ, প্রচেষ্টাহীনতা, সিদ্ধান্তহীনতা। হ্যাঁ, সিদ্ধান্তহীনতা, এবং যার ফলে আজকে আমরা এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। প্রথমেই যদি বলা হতো যে আমাদের সাধ্য সীমিত, সক্ষমতা সীমিত, আমরা 16 কোটি লোক অসুস্থ হইলে তাদের চিকিৎসা দিতে পারবো না একসঙ্গে, আমাদের চিকিৎসা দেওয়ার ক্ষমতা 1 কোটি বা 50 লাখ বা 25, যাই হোক যেটা ক্ষমতা, 1 লাখও নাই, ধরলাম, হ্যাঁ, এইটুকুই আমাদের ক্ষমতা। সুতরাং আপনাদেরকে অসুস্থ হলে চলবে না, আপনাদেরকে সুস্থ থাকতে হবে। আমরা এই 1 লাখ বা 25 লাখ লোকের বেশি কাউকে চিকিৎসা দিতে পারবো না, চিকিৎসা সুস্থ থাকতে হবে। এই কথাটা না বলে কি বললাম আমরা বললাম যে আমাদের সব আছে, সব প্রস্তুত, সব কিছু আছে। এখন পর্যন্ত আমরা যদি 8ই মার্চ ধরি, যেদিন প্রথম সংক্রমণ পাওয়া গেল, আগেরটা বাদই দিলাম, 8ই মার্চ থেকে এই পর্যন্ত মতো 44 দিন, এই 44 দিনে কিন্তু আমরা কোনো কিছু ঠিকঠাক করতে পারিনি, সবটা ক্ষেত্রে বিশৃঙ্খলা। তারপরে ধরেন যে লকডাউন, ছুটি, এই যে বিতর্কটা, যেটা আবু আলম শহীদ খান কিছুটা বললেন, যখনই আপনি ছুটি বলবেন তখন আমার মনস্তত্ত্বে কি আসে যে আমি একটা লেজার পিরিয়ডে যাচ্ছি, এখন আমি বউ বাচ্চা নিয়ে কক্সবাজারে বেড়াতে যাব, বা পার্শ্ববর্তী দেশে বেড়াতে যাব, বা একটু দূরের দেশে বেড়াতে যাব যদি আমার সাধ্য থাকে, বা আমি দেশের ভিতরে খাগড়াছড়ি বেড়াতে যাব। এই তো ছুটি মানে তো তাই, লেজার, আনন্দ। তা আমি ছুটি ঘোষণা করলাম, লকডাউন করলাম না, কিন্তু আমি কার্যকর করতে চাই লকডাউন। আমার মানুষের মনস্তত্ত্বে আছে যে আমরা ছুটিতে আছি, আর আমি ফিল্ডে কার্যকর করার জন্য পুলিশ এবং আর্মি এবং র্যাবকে বলছি তোমরা লকডাউন কার্যকর করো। তো ওই বেচারাদের তো কোনো দোষ নাই, কারণ মানুষ তো ছুটিতে মনস্তত্ত্বের দিক দিয়ে, আর তারা লকডাউন কার্যকর করতে যায়। কীভাবে পারবে এটা? প্রথমেই যদি বলা হয়তো আমরা লকডাউন করছি, ছুটি না, এই কারণে ছিল, এই কোনো সমস্যা ছিল না। আরেকটা কথা বলি আপনার, যে আমাদের সব আছে বলে যে সাহস দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ইট ইজ এ ভেরি রং স্ট্র্যাটেজি। প্রথমত এই কথাটা ঠিক না, আমাদের কিছুই ছিল না, আমাদের সাধ্য সমর্থ ছিল, সেই সত্য কথাটা বলা হয়নি, যেটা কোরিয়া প্রথম দিনই বলেছে যে আমরা 10% লোকের চিকিৎসা দিতে পারবো, 90% লোকের দিতে পারবো, ওই সক্ষমতা আমাদের নাই। সুতরাং 90%কে অসুস্থ হলে চলবে না, করোনা আক্রান্ত হতে চলবে না, সেটা যদি না হয় তো তোমাদের ঘরে থাকতে হবে। এই সত্য কথাটা বলার ফলে তারা এখন পর্যন্ত সেটা নিয়ন্ত্রণে রাখতে পারছে তাদের দেশে। আমাদের সেটা বলা হয়নি, বাহাদুরি নেওয়ার জন্যই হোক বা যে কারণের কারণেই হোক। এক, দ্বিতীয়ত কি হলো, ছুটি, এটা নিয়ে আরেকটা মনস্তাত্ত্বিক, এবং যে মেসেজটা মানুষের কাছে গেল, এই যে 12টা, এই 12টা এবং লকডাউনের 12টার মধ্যে কনফ্লিক্ট হলো, কনফ্লিক্ট হওয়ার পরে সব মানুষ এখন রাস্তায় চলে আসলো। এটা খুব স্বাভাবিক, আমি মানুষের কোনো দোষ দিই না। তারপরে কিছু কিছু কর্মকর্তা, কিছু কিছু মানুষের কর্মকাণ্ড, ওই যেটা বললেন অমুকের বিয়া
তমুকের খতনা, তমুকের বাবার মৃত্যুবার্ষিকী, এইসব তারপরে যে নাটোরের সম্ভবত একজন উপজেলা নির্বাহী অফিসার, হ্যাঁ, খোলা বাজারের মধ্যে লোক ডেকে খোলা হাটের ডাক দিল, হাট ডাক দেন না সরকারের হাটে ইজারা দেওয়ার জন্য, ডাক দিল খোলা। তাকে যখন জিজ্ঞেস করা হলো যে গভর্নমেন্ট তো লকডাউন করেছেন, আপনি তার মধ্যে এরকম খোলা হাটের লোক ডাক দিয়ে হাট ইজারা দিলেন, হ্যাঁ, এইটা কেন? বলে আমি আপনার কথার জবাব দিতে বাধ্য না, জবাবটা তিনি দিলেন না। হ্যাঁ, আরে গিয়ে এই সরেল থানার, তাকে যখন জিজ্ঞেস করে এখানে হাজার লাখ লাখ লোক আসলো কিভাবে, হ্যাঁ, বজায় ভঙ্গ করা হলো, চুরমার করে দেওয়া হলো, ও যেটা আমার দায়িত্ব না, এটা পুলিশকে জিজ্ঞেস করে। মানে এরকম হচ্ছে অ্যাটিটিউড আমাদের দেশে। তা আপনি কিভাবে এটা কার্যকর করবেন? আসলে বিষয়টা হচ্ছে ফ্রম দি ভেরি বিগিনিং। আপনি অন্যান্য দেশের উদাহরণ নিয়ে দেখেন, আমি সময় যাবে বলে বলছি না, অন্যান্য দেশের উদাহরণ নেন, তারা প্রথম থেকে দে মেন বিজনেস, যে হ্যাঁ এইটা করতে হবে আমাকে, এটা আমার টার্গেট, এটা করতে হবে, এবং এটা করার জন্য যা যা করার দরকার সেভাবে তারা পরিকল্পনা নিয়ে, অ্যাকশন প্ল্যান নিয়ে মাঠে নামতে সেইগুলি বাস্তবায়ন করছে। আমাদের এখানে হয় নাই সেটা। হ্যাঁ, আমাদের এখানে একজন মন্ত্রী আছেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, বলতে বাধ্য হচ্ছে আর কি, তিনি চূড়ান্তভাবে ব্যর্থ, কিন্তু তারপরে তিনি মন্ত্রী আছেন এবং তিনি প্রতিদিনই টেলিভিশনে আসেন এবং কতগুলো অসত্য কথা বলেন। থাকবেন তো, বহাল থাকবেন। আমি জানি না, আমাদের দেশে এইটাই মতো রেয়াজ, ব্যর্থ হইলেও বহাল রাখা হয়। হ্যাঁ, এবং তিনি প্রতিদিনই বলেন যে মুগদাতে আমরা করতেছি। আজকে আমি 15 দিন ধরে এই কথাটা শুনতেছি, মুগদাতে আমি এটা করতেছি, হ্যাঁ, অমুক জায়গায় আমরা এটা করতেছি, তমুক জায়গায় এটা আমরা করতেছি, প্রতিদিনই এটা বলেন, কিন্তু করে ফেলেছি এই কথাটা এখন পর্যন্ত তার মুখে আমি শুনি না, জানি না আপনারা শুনছেন কিনা আর কি। তো তারপরে তিনি বহাল আছেন। এবং এই যে আমাদের দেশের এই যে একটা এই বিশৃঙ্খলা মানুষ বোঝে না, এই সমন্বয়হীনতা মানুষ বোঝে না, আমাদের দেশের মানুষ এত বোকা না। আমাদের দেশের মানুষ অনেক কিছুর মধ্যে দিয়ে পার হয়ে আসছে, তারা নিজেরাই দেখতেছে যে ওইখানটাই তো যত গন্ডগোল, ডাক্তারদের পিপিই নাই, N95 নামে যেটা দেওয়া হয় সেটা N95 না, সিল মারা। এখন যে সিল মারলো তাকে কি করা হলো, সে ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো একটা লোক অপরাধ করলে এটা তো অপরাধ। এরকম একটা প্যান্ডেমিক অবস্থায় যেখানে মানুষ মারা যাচ্ছে লক্ষ লক্ষ পৃথিবীতে, সেরকম একটা অবস্থায় সে ভুল করে N95 সিল মেরে দিছে। সিল মেরে কি ভুল করে দেয়? সিলটা তৈরি করতে হয়, তৈরি করার জন্য পরিকল্পনা করতে হয়, একজনকে দায়িত্ব দিতে হয় তুমি সিলটা তৈরি করো, আর কিছু লোককে দায়িত্ব দেওয়া হয় তুমি সিলটা মারো। হ্যাঁ, যে ওটা N95 না, কিন্তু ওটার মধ্যে সিলটা মারো। এটা কি ভুল করে? এতগুলি কাজ কি ভুল করা হয়? একটা কাজ ভুল করে হয়েছে, পরে আসতেছি, কেন ধরে নেব? এতগুলি কাজ যখন একটা কাজের জন্য করতে হয়, তাহলে এটা কি ভুল করা হয়? এটা পরিকল্পনা করে করা হয়েছিল, এবং যে কোম্পানি এটা করছে সেটা খুব পেয়ারা কোম্পানি। আমি খুব ভয় ভয় সব কথা বলতেছি, কারণ আজকে ওই বিএসএমডি মেডিকেল সাপ্লাইয়ের যে ওনার যে ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাহেব, তিনি আজকে আমাদেরকে মানে সাংবাদিকদেরকে ধমকাইছেন, হুমকি দিয়েছেন যে এসব নিয়ে কথা বললে হবে কি, ডিজিটাল সিকিউরিটি আইনে আমাদের বিচার করা হবে। ভাই, আমি একটা সোজা কথা বলতে চাই এবং ব্রিগেডিয়ার সাহেবরা বলতে চাই, এইসব ধমক আমরা পাকিস্তান আমরা থেকে খাই আসতেছি। আমরা ইয়াহিয়া খানের ধমক খাইছি, আমরা আইয়ুব খানের ধমক খাইছি, আমরা জিয়া রহমানের ধমক খাইছি, আমরা এরশাদের ধমক খাইছি। এইসব ধমক দেয়া আমাদের দিয়ে কোনো লাভ নেই। আমরা সত্য কথা যেটা বলবো। আপনি কেন বিচার করলেন না? কেন বললেন ভুল মেনে নিলেন? আপনারই তো বিচার করা উচিত আজকে। হ্যাঁ, যে একটা লোক সাপ্লাই দিল এরকম একটা সিরিয়াস অবস্থায়, যেখানে ডাক্তার যদি ওটা পড়ে যায় মারা যাবে, নিশ্চিত তার করোনা হবে এবং সে মারা যেতে পারে, এই সাপ্লাইটা যে দিল সে ভুল করে দিচ্ছে, এতগুলি কাজ সে ভুল করে করছে, সিল বানাইছে, সিল মারছে, সে তো জেনে শুনে দিচ্ছে। ধরা পড়ে যাওয়ার পরে শেষ করে নি, ধরা পড়ে যাওয়ার পরে সে বলছে ভুল করছে। আপনি তো তাকে ডিফেন্ড করতেছেন, যে এই অপরাধটা করছে ব্রিগেডিয়ার জেনারেল সাহেব, আপনি সেই লোককে ডিফেন্ড করতেছেন আপনার হুমকি দিয়ে, সাংবাদিকদেরকে হুমকি দিয়ে, যে এই কথা বললে তাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে, আপনি আমাদের ডিজিটাল আইন দেখাইতে পারেন, আমরা বহু দেখছি। উই জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। যত দোষ নন্ধ সব দিন শেষে সব দায়িত্ব, সব ধরনের অভিযোগ সাংবাদিকদের কাঁধে এসে পড়ে। স্বাস্থ্যমন্ত্রী ডিজি যে ধরনের হুমকি দিয়েছেন, একই ধরনের হুমকি সাভার উপজেলা চেয়ারম্যান আর এক সাংবাদিককে দিয়েছেন। এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সম্ভবত আপনি দেখেছেন, যে ইউএনওকে টাকা দিতে হয়, সেখানকে স্থানীয় ইউএনওকে, উপজেলা চেয়ারম্যানদেরকে। এই বিষয়ে একটা রিপোর্ট বোধহয় যুগান্তর হয়েছিল, সেখানে এই সংশ্লিষ্ট সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং আরও অনেক কিছু বলা হয়েছে।
এইগুলো এই দুর্যোগকালীন সময়ের মধ্যে চলতে থাকবে? প্রথমত সাংবাদিকতার যে পেশা, এই পেশাটা তো এটা ইয়ে আছে, আপনার দায় আছে, দায়িত্ব আছে, পাশাপাশি কিন্তু আপনার অনেক রিস্ক আছে। যে আপনি এইসব ধমকি থাকবেন, এই যেটা ভাই একটু আগে বললেন, ওনারা আইয়ুব খানের ধমকি দেখছেন, ইয়াহিয়া খানের ধমকি দেখছেন, জিয়াউর রহমানের দেখছেন, এরশাদের দেখছেন, মানে ধমক দেওয়া এবং সাংবাদিকের উপরে যে একটা নজর রাখা, কোনো সময় তাদেরকে নানাভাবে হেনস্থা করা, বিব্রত করা, এটা তো অনেক দিন ধরে চলে আসছে এবং বিশ্বব্যাপী কিন্তু এটার একটা বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের মতো দেশে যেটা উন্নয়নশীল দেশ বলি বা যেসব দেশে গণতন্ত্র কাঠামোটা এখনো দুর্বল, সেসব দেশে এটা হয়, কিন্তু এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। কারণ হলো যে সাংবাদিকরা যদি এই জিনিসগুলো তুলে না ধরে তাহলে গভর্নমেন্ট ঠিক করবে কিভাবে? যেটা কিন্তু একটু আগে আপনি মন্ত্রীর সাথে যখন কথা বলছিলেন তখন কিন্তু উনি একটা লাইন বলেছেন যে আপনারা যদি আমাদের কাছে রিপোর্টটা তুলে ধরেন তাহলে আমরা ব্যবস্থা নিতে পারবো। এখন আপনি রিলিফের চাল চুরি হবে, 10 টাকা কেজির চাল কারো বাসায় পাওয়া যাবে, টিসিবির তেলের বোতল কারো খাটের নিচে পাওয়া যাবে, তো এগুলো যদি রিপোর্ট না করা হয়, এটা শুধুমাত্র মেইন স্ট্রিম মিডিয়া না, এটা যদি ফেসবুকেও রিপোর্টিং হয়, সোশ্যাল মিডিয়াতে হয়, তাহলে তো আমরা ব্যবস্থা নিতে পারবে সরকার। এবং আমরা এইভাবে সরকারকে কিন্তু সাহায্য করছি, এবং সেই সাহায্য করার মধ্যে দিয়ে সরকারের যে বড় কর্মযজ্ঞ করতে হবে, সেটা কিন্তু কর্মযজ্ঞটা সফল করার জন্য এটা সহায়তা করবে, এটা তাদেরকে বুঝতে হবে। এবং আমিও নিজে কাজ করেছি সরকারে, আমার কাছে সবসময় মনে হয়েছে যে সাংবাদিকরা যদি আমাদের ভুল ত্রুটি দেখিয়ে দেয় তাহলে আমি ওটাকে রেকটিফাই করতে পারবো। হ্যাঁ, এটা ঠিক যে কোনো সময় সাংবাদিকতারও একটা মাত্রা আছে যেখানে সময় আছে, কিন্তু সেটা মেইন স্ট্রিম সাংবাদিকতা নয়। সেটাকে মনে রাখতে হবে যে আমাদের বিরুদ্ধে কোনো তথ্য গেলে বা আমাদের বিরুদ্ধে কোনো নিউজ হলেই সেটার জন্য আপনি ডিজিটাল সিকিউরিটি আইনের ধমক দেবেন, এটা খুবই অন্যায়। যার জেলখানায় থাকার কথা তিনি জেলখানায় থাকবেন না, আর আপনি তাকে ডিফেন্ড করবেন এবং আপনি সেই জিনিসটাকে নিয়ে আবার হুমকি দিবেন, এটা খুবই অন্যায়, এটা তো মেনে নেওয়া যায় না। সুতরাং এই সব অন্যায় চলতে পারে না এবং এইসব অন্যায়কে প্রতিহত করতে হবে। প্রতিহত কে করবে? এটা সাংবাদিকদের কাছে তো রাইফেল, পিস্তল, বন্দুক, কামান নাই। সুতরাং এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ানুগ ব্যবস্থা নেবে রাষ্ট্র, এবং রাষ্ট্রকে সেখানে কিন্তু সোচ্চার হতে হবে। রাষ্ট্র যদি ঠিকমতো চালাতে হয় তাহলে কিন্তু সাংবাদিক, গণমাধ্যম সবারই তার কাছে প্রয়োজন আছে এবং তার প্রয়োজনীয়তা উপলব্ধি করে রাষ্ট্রকে সেইভাবে ব্যবস্থা নিতে হবে। আমরা একটু আগে মাননীয় মন্ত্রী একটা দিয়েছিলেন যে কি করা হচ্ছে। দেখেন, এখন আপনি যে জিজ্ঞেস করছিলেন যে চারিদিকে বিক্ষোভ হচ্ছে, কেন বিক্ষোভ হচ্ছে? আমি ঢাকা কিন্তু বিক্ষোভ হয়েছে। আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে বলতে শুনলাম, যিনি ডিউটিতে ছিলেন, যে আমরা তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি, আমরা কাউন্সিলরকে বলেছি যে এদেরকে খাদ্য দিতে হবে, তারা খাদ্য পায়নি, এবং অনেক জায়গায় বিক্ষোভ হয়েছে। কোনো জায়গায় খাদ্যের ট্রাক থেকে খাদ্য নিয়ে গেছে মানুষজন। কারণ মন্ত্রী নিজেই বললেন মানুষ ক্ষুধার্ত। তারা 1 কোটি মানুষকে আগে সাহায্য করতেন, আমাদের যে সোশ্যাল নেটওয়ার্ক ছিল, সেফটি নেটওয়ার্ক, তাতে আমরা 1 কোটি মানুষকে সাহায্য করতাম। এখন লিস্টেড মানুষের সংখ্যায় 3,64,00,000 হয়ে গেছে, তার লিস্ট অনুযায়ী আজকে পর্যন্ত লিস্ট। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আগেই বলেছেন যে 5 কোটি। আমরা যখন আলোচনা করেছি, আমাদের ধারণা এবং বিশেষজ্ঞদের ধারণা এটা 5 থেকে 6 কোটি মানুষের কাছে খাদ্য দিতে হবে। এখন আপনি চিন্তা করেন যে আমি যদি 40 কোটি টাকা বরাদ্দ করি আর 5 কোটি মানুষের কাছে যদি আমাকে এটা পৌঁছতে হয়, তাহলে পার মানুষের বরাদ্দ হলো 8 টাকা। এটা কিন্তু খুবই কম বরাদ্দ, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। এখন খাদ্যশস্যর যদি প্রয়োজন আমরা চিন্তা করি, তাহলে আপনি চিন্তা করেন যে আমি যদি প্রত্যেক পরিবারকে 10 কেজি চাল দিতে চাই, মানে মানুষকে যদি আমি 10 কেজি চাল দিতে চাই, এবং 10 কেজি চালে 5 জনের একটা পরিবারের, ঠিক আছে, কয়দিন চলবে? 5 দিন চলবে বা 7 দিন চলবে কম করে খেলে। তাহলে আপনি 7 দিনের যদি হিসাব করেন, 10 কেজি চাল, শুধুমাত্র চাল, আরও তো অন্য জিনিস প্রয়োজন হবে, তো 10 কেজি চাল যদি দিতে চান তাহলে 5 কোটি মানুষের কাছে, মানে 1 কোটি পরিবার, 10 কেজি চাল করে কিন্তু 10 কোটি কেজি চাল যাবে। তো একটি গবেষণা করে চালিয়েছে যে 5 কোটি, 4 থেকে 5 কোটি মানুষকে যদি 1 মাসের খাবার দেওয়া হয়, তাতে মাত্র 5,600 কোটি টাকা প্রয়োজন হবে। টাকা তো এখানে ইম্পর্টেন্ট না, আমি সেটা বলছি যে তাহলে আপনাকে বরাদ্দ করতে হবে। আমাদের গোডাউনে খাবার আছে, আমাদের 3 মাসের মজুদ আছে, আমাদের বড় ধান কাটা হচ্ছে। সুতরাং আপনি গোডাউনে খাবার রেখে মানুষকে অভুক্ত রাখতে পারেন না। আপনাকে গোডাউনের তালা খুলতে হবে, মানে আমি বলি না যে তালা খুলে মানুষকে দিয়ে দেন বিতরণ, আপনি গোডাউনের তালা খুলেন, গোডাউনে আপনার যা আছে এবং সেটাকে পরিকল্পনা করে আপনি 1 মাস 2 মাসের জন্য প্রস্তুতি নেন, 1 মাস 2 মাসের জন্য যে পরিমাণ খাবার দরকার সেই খাবারটা আপনি পৌঁছানোর ব্যবস্থা করেন। তো শুধু চাল আর গম দিলে তো হবে না,
আপনার তার সাথে তার আলু লাগবে, তেল লাগবে, তার একটা সাবান লাগতে পারে। মানুষের কাছে কিন্তু একটা প্যাক যেতে সাবান হবে, তো খুব প্রয়োজন তাহলে এই একটা মুহূর্তে। প্যাক যেতে হবে। আপনি বলতেছেন 10 বার হাত ধুইতে বা 5 বার হাত ধুতে, তো আপনি তার কাছে সাবান নেই, সাবান কেনার পয়সা নেই, তাহলে সাবান দিতে হবে না। সুতরাং রিলিফ মানে আমি বলছি এটাকে একটা খাদ্য এবং অন্যান্য সহযোগিতা, গিফট প্যাকেজ। আপনি একটা গিফট দিচ্ছেন। আপনি মনে করেন যে এই যে ঈদের আগে রমজান মাস সামনে আসছে, আপনি এটা মনে এক করেন যে সপ্তাহের জন্য দিলাম, একটা হ্যাঁ, পরিবারকে পরে আর দিলাম না, ত্রাণ দেওয়া হয়েছে, এটা মনে করার কোনো গিফট কারণ নেই। প্যাক আপনাকে সেইভাবে চিন্তা করতে হবে। সেই গিফট প্যাকটা আপনি 1 কোটি মানুষের কাছে পৌঁছাতে হবে। হ্যাঁ, সরকার যেভাবে কমিটি করছেন, সচিবদেরকে দায়িত্ব দিচ্ছেন, সবাই মিলে কাজটা করতে হবে। এটা একা সচিবরা যে জেলাতে অনেক কাজ করে ফেলবে এরকম ধারণা করার কোনো কারণ নেই। সচিব, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের যে স্থানীয় সরকার প্রতিনিধি আছে, রাজনীতিবিদ, সকলকে এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু আমরা সমর্থ হব। আরেকটা জিনিস আমি বলে নেই যে আমাদের যে খাদ্য আছে, ঠিক আছে আমাদের 2-3 মাসের মজুদ আছে, কিন্তু আমরা কিন্তু বিশ্ব পরিস্থিতিটা জানি না। আমাদের যে আরো খাদ্য প্রয়োজন হবে সেটার জন্য কিন্তু এখন থেকে চেষ্টা করতে হবে। আপনার কি বিশ্ব কিন্তু সবাই খাদ্য দিবে না। আপনি হয়তো ভারতের কাছে কিছু খাদ্য থাকবে, সেটা তারা দিতে পারে। ভিয়েতনামের যেহেতু তারা ভালোভাবে কন্ট্রোল করছে, তাদের কাছে খাদ্য আছে। বার্মাতে আমরা এখনো কোনো তেমন মানে নিউজ পাইনি যে তারা খুব অসুবিধা আছে, তাদের কাছে খাদ্য আছে। থাইল্যান্ডের কাছে খাদ্য আছে। সুতরাং আমাদেরকে এখনই ট্যাগ করতে হবে যে আমরা কোথাও থেকে খাদ্য আনতে পারবো। এবং আপনার কাছে কিন্তু হাজার হাজার কোটি টাকার ফরেন এক্সচেঞ্জ আছে। আপনার ফরেন এক্সচেঞ্জ বাংলাদেশের থাকলে, বাংলাদেশ ব্যাংকে লকারের মধ্যে রাখলে তো কোনো লাভ নাই। আপনার এটা যুদ্ধ, আপনি বলছেন যুদ্ধ। প্রথম হলো মানুষ বাঁচানোর যুদ্ধ, তারপরে মানুষকে খাওয়ানোর যুদ্ধ, মানুষের পেটের ক্ষুধা মেটানোর যুদ্ধ। তো সেই যুদ্ধের জন্য আপনাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। দরকার হলে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ খরচ করতে হবে। খরচ করে গোদাম খালি করে, খরচ করে গুদাম ভর্তি করেন এবং এই চেষ্টাটা করেন। সাংবাদিক মনিরুজ্জামান, বরাদ্দ তো দেওয়া হচ্ছে, প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে কম বেশি সবার জন্য, সাংবাদিক বাদে আর কি, সাংবাদিকদের জন্য দরকার নাই বোধ হয়, এরকম একটা ধারণা। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে আসলে এই বরাদ্দটা কাদের প্রয়োজন? প্রান্তিক চাষি বা প্রান্তিক যে কৃষকেরা রয়েছেন তাদের জন্য প্রয়োজন, নাকি শিল্প প্রতিষ্ঠানের মালিকদের জন্য প্রয়োজন? আসলে শোনেন, আমরা তাৎক্ষণিক দুটো বিষয় আছে, একটা হচ্ছে তাৎক্ষণিক আর একটা হচ্ছে ধরেন লং টার্ম। হ্যাঁ, দুই দিকেই নজর দিতে হবে। তাৎক্ষণিক হচ্ছে যে যারা নিম্ন আয়ের মানুষ, এই মুহূর্তে যার আয় করার কোনো ক্ষমতা নাই, সামর্থ্য নাই বা অবস্থা নাই, হ্যাঁ, তাদেরকে এক ধরনের বরাদ্দ দিতে হবে, যেটা আবারও শহীদ খান বললেন যে একটা প্যাকেজ, এবং প্যাকেজটা কন্টিনিউ করতে হবে। একবার দিয়ে তারপরে বসে থাকলাম তা নয়, 7 দিনের একটা প্যাকেজ দিলাম, তারপরে 7 দিন গিয়ে আবার দিতে হবে। এবং এটা যেটা মন্ত্রী মহোদয় বলেছেন যে লিস্ট করে দেওয়া হচ্ছে, দেওয়ার শুরু হয়েছে, আমি মনে হচ্ছে ওইটাই বেস্ট আর কি। লিস্ট করে দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া গেল, এটা ঠিক আছে যদি কন্টিনিউ করতে পারে সে বা কন্টিনিউ করে, এটা হলো একটা প্যাকেজ। আরেকটা প্যাকেজ হচ্ছে যে আপনার এইটা যখন একটা সময় গিয়ে শেষ হবে বা শেষ না হইলেও কমবে, তখন কিন্তু আমাদেরকে আবার অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরে যেতে হবে। তাহলে কিন্তু পরের যে ধাক্কাটা সেটা সামলাতে হবে, সেটা আরেক ধাক্কা হবে, তখন দুর্ভিক্ষ, অনাহার, কর্মহীনতা, বেকারত্ব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অর্থনৈতিক ধাক্কা আসবে। সেই ধাক্কাগুলো মোকাবেলার জন্য কিছু কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড যখন একটু অবস্থার একটু বেটারমেন্ট হবে, তখন কিছু কিছু কর্মকাণ্ড শুরু করতে হবে। করার জন্য কিন্তু তখন একটা প্রণোদনা দরকার, সেটা শিল্পপতি বলেন, ব্যবসায়ী বলেন, বলেন, সবাই এই মুহূর্তে না, আমি তো জানতে চাচ্ছি যে কৃষক এখন কৃষকের যে দুরবস্থা, সবজি বিক্রি করছে 2 টাকা 3 টাকা, অনেকে অভিযোগ জানাচ্ছে যে তাদের মানে আবেদন জানাচ্ছে তাদের জিনিসপত্রগুলো যেন ঢাকায় বা সারা দেশে যদি সরবরাহ করা হয়, সুশৃঙ্খলভাবে সরকারি উদ্যোগে বিপণন ব্যবস্থার মাধ্যমে পরিবহন ব্যবস্থা চালু করে সরকারি উদ্যোগে এগুলো করা হোক। এখানে সেজন্য বললাম যে প্রথমে শুরুটাই যে আমাদের বিশৃঙ্খলা হয়েছে, সেটার জের তো সব জায়গায় যাচ্ছে, যেতেই হবে, তাহলে হবে না। কারণ প্রথমে ওইটা যদি শৃঙ্খলাভাবে হইতো, পরেরগুলো শৃঙ্খলাভাবে হইতো। এই যে কৃষির বিষয়টা, যেমন ধান কাটার ব্যাপারটা, প্রচুর বড় ধান হয়েছে এবার, কয়েক বছরের মধ্যে এবারের ফলন সবচেয়ে ভালো হয়েছে, কিন্তু কাটার লোক নেই। পরে যাই হোক, এগুলো পত্রপত্রিকায় লেখালেখির পরে, অর্থনীতিবিদরা বলার পরে সরকার একটা ব্যবস্থা নিচ্ছে যে উত্তরবঙ্গে যেখান থেকে সাধারণত শ্রমিকরা আসে, কৃষি শ্রমিকরা ধান কাটার জন্য, তাদেরকে যেটা আপনি বললেন এটা পরিকল্পিতভাবে নিয়ে আসার জন্য একটা ব্যবস্থা হয়েছে। কৃষি পণ্য এটা ঠিক, কৃষক বিক্রি করতেছে 2 টাকায়, কিন্তু আমি শহরে কিন্তু 2 টাকায় কিনছি না, আমি অনেক দামে কিনছি। দামটা কৃষক পাচ্ছে না, যারা মধ্যস্বত্বভোগী যারা নিয়ে আসতেছে তারা দামটা পাচ্ছে। এইটারও একটা সিনক্রোনাইজেশন দরকার, এবং এটা গভর্নমেন্টকে ফেসিলিটেট করতে হবে যে কীভাবে তাদের পণ্যটা ঢাকায় আসতে পারে, এবং সেই পণ্যটা যাতে রেগুলারিটি থাকে, তাহলে কৃষক দামটা পাবে। হঠাৎ কেনা বেচা হলে কিন্তু কৃষক দাম পাবে না। অর্থাৎ এখানে একটা বাজার ব্যবস্থাটাকে কিছুটা হইলেও রিল্যাক্স করতে হবে, যেন আবার সামাজিক
দূরত্ব ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো যেন আবার লঙ্ঘিত না হয়। তো এটা যথেষ্ট পরিকল্পনা দরকার, প্ল্যান অফ অ্যাকশন দরকার। সেই জিনিসগুলি আমাদের দেশে হচ্ছে না, প্রবলেমটা তো সেই জায়গাটায়। তারপরে ধরেন যে আপনার এই যে আরও কতগুলো বিষয় আছে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছি আজকে লকডাউন, ছুটি না লকডাউন সেটা কার্যকর করার জন্য, কিন্তু অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর রেগুলার দায়িত্বটা কি? আইন শৃঙ্খলা রক্ষা করা, তাই তো? অপরাধমূলক কাজকে নিয়ন্ত্রণ করা, সেই জায়গাটা মাঠটা কিন্তু ফাঁক থেকে যাচ্ছে অনেকটাই, কারণ ওই জায়গায় ওদিকেই বেশি ম্যান পাওয়ার নিয়োজিত হয়ে গেছে। তো এই কাজটাও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কি করতে হবে, এটা অন্য কেউ করবে না। তাদেরকে সে কারণেই এই বিষয়গুলো এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে বাজার খোলা রয়েছে, যেভাবে বাজারে প্রতিদিন মানুষের ভিড় হচ্ছে, কোনো ধরনের লকডাউনের যে শর্তগুলো বা সোশ্যাল ডিস্টেন্সিং এর যে শর্তগুলো কোনোভাবেই মানা হচ্ছে না, কাঁচা বাজার যদি বন্ধ করে দেওয়া হয়, কৃষককে বা প্রান্তিক চাষিদেরকে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য সরকার তো চিন্তা ভাবনা করতেই হবে, বা পণ্য সরবরাহ ব্যবস্থা কীভাবে করা যায়, মানুষের কাছে পৌঁছে যায় সেই বিকল্প ব্যবস্থা চিন্তা করা যেতে পারে। কিন্তু অনেকে বলছে যে বাজারগুলো বন্ধ করে দেওয়া হোক। না, আমি বাজার বন্ধ করার পক্ষপাতী না, বাজার থাকতে হবে। বাজারে দুইটা কাজ করা যায়, এখন এটা খুব সহজ ব্যাপার। একটা বড় খোলা জায়গায় বাজার করা, দূরত্ব রেখে, যারা পণ্য বিক্রি করবেন দূরত্ব রেখে বসবেন, আর বাজারে একটাই বা দুটো প্রবেশ পথ থাকবে, বা একটা প্রবেশ পথ, একটা নির্গমন পথ থাকবে। প্রবেশ পথের মধ্যে আপনার এখন তো আমাদের দেশে চালু হয়ে গেছে, যে কি বলে স্যানিটাইজিং গেট, হ্যাঁ, সে গেটের মধ্যে দিয়ে সকলকে যেতে হবে। তাইলে কিন্তু প্রাথমিক স্যানিটাইজিংটা সেখানে সম্পূর্ণ স্যানিটাইজ, মাথা থেকে পা পর্যন্ত স্যানিটাইজিং কিন্তু হয়ে গেল। যে লোকটি ঢুকবে বাজারে সে কিন্তু স্যানিটাইজ হয়ে ঢুকছে ওই গেটের মধ্যে দিয়ে যখন সে যাবে। ফলে আবার দূরে দূরে যদি পণ্যের পসরাগুলি থাকে, দোকানগুলি থাকে, তাহলে কিন্তু স্যানিটাইজিংও হলো, দূরত্ব বজায় থাকলো। হচ্ছে না তো 1.5 মাস না, এটা যদি আমি বললাম, ওই যে বললাম যে পরিকল্পনা না থাকলে কিভাবে হবে, পরিকল্পনা থাকলে সে হবে। সুতরাং এই কাজগুলি যদি করে তাহলে বাজার আপনার খোলা রাখলে কোনো সমস্যা নেই। আর পুলিশ বা মিলিটারি বা র্যাব যারা এনফোর্স করার চেষ্টা করতেছে তাদেরও এত কষ্ট হবে না, তারা ওই গেট দুইটা এনফোর্স করলেই হয়ে গেল। এই জায়গাটা আমি বলছি ওইটা জাস্ট হচ্ছে পরিকল্পনার ব্যাপার, যেটা এখন গতকালে কিন্তু 98টার মতো শিল্প কলকারখানা বা গার্মেন্টস খোলা ছিল, গার্মেন্টস এবং নিটওয়ারের যে প্রতিষ্ঠানগুলো, এবং সারা দেশে 522টার মতো শিল্প কলকারখানা খোলা ছিল। যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে রপ্তানিমুখী যে শিল্পগুলো যাদের আর্জেন্ট অর্ডার রয়েছে, বা পিপি মাস্ক, এগুলো যারা জরুরি পণ্য, সুরক্ষা পণ্য যারা তৈরি করছে, তাদের এইগুলো খোলা রাখার বিষয়টি চিন্তাভাবনা করা যেতে পারে। এবং তিনি এও বলেছেন যে যারা শ্রমিক, যারা কাজ করবেন, তাদের সুরক্ষার বিষয়টি তাদের নিজেদের নিশ্চিত করতে হবে। এটা কি আসলেই সম্ভব, এত সহজ? এবং আমি একটু জানিয়ে দেখি যে অনেকেই চাচ্ছেন যে যাদের স্বার্থ রয়েছে, যাদের আয় ইনকাম বা লাভের প্রশ্ন রয়েছে, তারা চাচ্ছেন যে প্রধানমন্ত্রীকে কোনোভাবে ভুল বুঝিয়ে বা যে কোনোভাবে তার অনুমতি নিয়ে এগুলো খোলা রাখার ব্যবস্থা করতে চাচ্ছেন। কিন্তু অনেকে ব্যক্তিগতভাবে আমাকে ফোন দিয়ে বলেছেন যে এগুলো যারা খুব লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছেন এখনো পর্যন্ত, এই দুর্যোগের মধ্যে যারা লাভের অঙ্কটা পুষিয়ে নিতে চায়, তারা এগুলো প্রধানমন্ত্রীকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। অনেকে আছে যাদের যেহেতু তারা নাম প্রকাশ করতে মানা করেছে, আমি যে নাম প্রকাশ করছি না, অনেকে 15 কোটি 20 কোটি টাকার শিপমেন্ট বাতিল হয়ে গেছে, সেই মানুষগুলোও বলছেন, তারাও শিল্পপতি, তারাও ব্যবসায়ী, তারা বলছে এই মুহূর্তে আসলে আমরা চাই না ব্যবসা, আগে বাঁচতে হবে, বাঁচতে পারলে তো আমরা ব্যবসা করতে পারবো। এক অংশ কিন্তু এটাও বলছে যে কোনো অবস্থাতেই 3 ফিট দূরত্ব থেকে কেউ কাজ করার পরিবেশ নেই, মেশিনগুলো তো সেট করা, তো এখানে আপনি 3 ফুট দূরত্ব থাকলে কিভাবে এটা কিভাবে? আজকে আরেকটা খবর দিয়ে আলোচনা করতে সুবিধা হবে, সীতাকুণ্ড এলাকায় প্রায় সব কারখানায় চালু হয়ে গেছে। এটা তো ধরেন মানে পুঁজিবাদের একটা নগ্ন রূপ, যে আপনি এইরকম অবস্থায়, যেটা ট্রাম্প সাহেব ওখানে জোর করে চালু করার চেষ্টা করছেন, আসলে ব্যবসায়ীদের তাদের তো লক্ষ্য হলো যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালানো। এবং এই যে আপনি বলছেন যে এই আমি নিজেও বুঝতে পারি না যে তাদের কি অর্ডার আছে এবং অর্ডারটা কিভাবে তারা পাঠাবেন। আপনার জাহাজ বন্ধ, নৌপথে কিছু যাচ্ছে না, আপনার বিমান বন্ধ, তা আপনি কি তৈরি করবেন? মানে গার্মেন্টস মালিকদের কাছে আমি জানতে চাই যে ওনারা কি তৈরি করবেন এবং কি পাঠাবেন, তো ওনারা কোথায় শিপমেন্ট করবেন? তো এই কারণে আপনি লক্ষ লক্ষ শ্রমিককে একবার ঢাকা আনলেন, তারপরে আবার পাঠালেন, এখন আবার আনার চেষ্টা করছেন, আবার মাঝে মাঝেই বলতেছেন, চিঠি লিখলেন যে বাস জোগাড় করতে হবে এবং বাসে করে আনতে হবে।
তা আমি বুঝি না যে তারা দেশের এই কোভিড পরিস্থিতিতে তারা বুঝতে পারছেন কিনা। এটা দুইটা কারণ হতে পারে। একটা আপনি যেটা বললেন যে তাদের সেই মানে লাভের দিকটা তারা বেশি করে চিন্তা করছেন, জনস্বাস্থ্যের দিকটা চিন্তা করছে না। আরেকটা হতে পারে তারা আসলে খুলতে চান না, তারা এটা একটা ভাব করছেন যে খোলার জন্য, যাতে তাদের জন্য 5,000 কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যেন তাদেরকে থামানোর জন্য এটাকে 3-4 গুণ 5 গুণ বাড়িয়ে দেন, যে ব্যাপারে তোমাদের খোলার দরকার নেই, আমি আরও টাকা দেবো। তো এটা হয়তো শুনতে চান, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং ইয়েস, আমাদের কখন খুলতে হবে, আমাদের যে পুরো ইকোনমি আমরা বছরের জন্য তো বন্ধ করিনি, আমরা এটা বন্ধ করেছি আপাতত 26 তারিখ পর্যন্ত, মানে এপ্রিল মাসের 26 তারিখ পর্যন্ত। এরপরে হয়তো আমাদেরকে চিন্তা করতে হবে, যদি না হয় আমাদের আরেকটু লকডাউন হয়তো বাড়তে পারে, তারপরে তো আমাদের খুলতে হবে। এবং খোলার একটা পদ্ধতি আছে, পদ্ধতি দিয়ে খুলতে হবে। নিশ্চয়ই আমাদের গার্মেন্টস এলাকায় আপনি ফিল্ড হাসপাতাল, যেটা একটু আগে ভাই বলছিলেন যে ফিল্ড হাসপাতাল তৈরি হবে শুনছি, মানে সব কিছু খালি হবের মধ্যে আছে, কোনো জিনিস হয়ে গেছে এটা আর শোনা যাচ্ছে না। তা আপনি ফিল্ড হাসপাতাল বানাচ্ছেন বসুন্ধরার এখানে, বড় ধরনের ফিল্ড হাসপাতাল। তা আপনি গার্মেন্ট যদি খুলতে চান তাহলে তো চিটাগংয়ে নাকি একটা ফিল্ড হাসপাতাল তৈরি হচ্ছে। তো আপনি যদি গার্মেন্টস খুলতে চান তাহলে গার্মেন্টসের যে সমস্ত এলাকা আছে সেখানে আপনাকে বড় ধরনের ফিল্ড হাসপাতাল খুলে ফেলতে হবে আগে। আপনার সমস্ত প্রস্তুতি থাকতে হবে, আপনার চিকিৎসার প্রস্তুতি থাকতে হবে, সেখানে তাদের স্যানিটাইজেশন করার প্রস্তুতি থাকতে হবে, আপনি এক শিফটের জায়গায় 3 শিফট চালানোর প্রস্তুতি থাকতে হবে, কম সংখ্যক শ্রমিককে দিয়ে কাজ করাবেন। কিন্তু যখনই কোনো শ্রমিক অসুস্থ হবে তখন সঙ্গে সঙ্গে তাকে আইসোলেট করতে হবে, তার টেস্ট করতে হবে, তার কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে এবং তাকে সেই হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো আপনি এইগুলো না করে, প্রাক প্রস্তুতি না করে তো এটা খোলার চিন্তা করাই যায় না। এটা তো খুবই অন্যায়, এটা খুবই অন্যায় এবং এটা অন্যায়ের চূড়ান্ত। এবং আপনি এখন পর্যন্ত কিছু কিছু গার্মেন্টস, প্রায় 10-20% গার্মেন্টস এখন পর্যন্ত মার্চ মাসের বেতন তারা পরিশোধ করেন নাই। সেই শ্রমিকরাও বিক্ষোভ করতে সেই বাধ্য শ্রমিকরা হচ্ছেন, বিক্ষোভ করছে, রাস্তায় নামছে। তার মানে কি, আমরা একটা কমপ্লিট লকডাউন সিচুয়েশনে আমাদের শিল্প নেতারা, শিল্পপতিরা বা আমাদের লোকজনের কাছে আমরা যে প্রত্যাশা ছিল শুধুমাত্র সরকার সবকিছু করবে, শুধুমাত্র রাষ্ট্র সবকিছু, অবশ্যই রাষ্ট্রের প্রধান দায়িত্ব। 80%, 90% রাষ্ট্র করতে পারে। রাষ্ট্রেরও তো একটা মানে করার ক্ষমতা আছে। কোনো রাষ্ট্রে কিন্তু শতকরা 100% কিছু করতে পারবে না, তাহলে বাকি 20% বা 10% কারা করবে? সেই 10%, 20% তো অন্যদের করতে হবে। আপনার বিভিন্ন রাজনৈতিক দল আছে, আমাদের দেশের মানুষের কথা বলে, আমাদেরকে অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেক উন্নতি হয়েছে। আমরা কিন্তু 70, 71, 72 সালের অবস্থা নাই, আমরা অনেক উন্নত হয়েছে। এবং আমাদের দেশে কিন্তু বিত্তশালী মানুষের সংখ্যা অনেক, লক্ষ লক্ষ মানুষ বিত্তশালী। এই লক্ষ লক্ষ মানুষ কি আমাদের দরিদ্র মানুষ, কিছু দরিদ্র মানুষ যাদেরকে তারা চিনেন, যারা হাত পাততে পারবেন না, যারা এখন অসহায়, যাদের কাছে খাবার নেই, সেই গ্রামে তার পরিচিত 10-20টা মানুষের দায়িত্ব নিতে পারেন না 1 মাসের জন্য, 2 মাসের জন্য? যত মানুষ বিত্তশালী রয়েছে তাদের তো 50,000 টাকা করে দিলেও তো বাংলাদেশ, না, তাদের টাকা দেওয়া দরকার, তারা ডাইরেক্ট করে বলছি, ডাইরেক্ট তো করতে পারি আমরা। সেই বিত্তশালী মানুষরা তার গ্রামের খবর নেন না। পাকিস্তান আমরা আন্দোলন করছি 22 পরিবারের বিরুদ্ধে, এখন 22 লক্ষ পরিবার, 22 লক্ষ পরিবার আছে। এই মানুষগুলো 22 লক্ষ পরিবার, না এই মানুষগুলোকে ধরেন যে আপনি যদি আমি যে প্যাকটার কথা বললাম, আমি যদি একটা 10 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি আলু, পেঁয়াজ, একটু আদা রসুন, একটু তেল, একটা সাবান যদি দেই, 1500 টাকার বেশি লাগে না। আপনি যদি মানে এটা সপ্তাহে বা 10 দিনের জন্য দেন তাহলে 4-15 মানে একটা পরিবারের জন্য 6000 টাকা। তা আপনি 10 লক্ষ পরিবারকে দিই 1 লক্ষ টাকা করলে তো আপনি 20টা পরিবারকে দিতে পারেন। শুধুমাত্র সরকারকে করতে হবে, সবই সরকার করবে, আর আমরা সবাই হাত গুটিয়ে বসে থাকবো। আমরা শুধু প্রণোদনা, মানে যাকেই দেখবেন আমার প্রণোদনা চাই, আমার এটা চাই, আমার সেটা চাই, অমুক চাই। আপনি যে প্রশ্নটা করছিলেন একটু আগে যে কাকে প্রণোদনা প্রথম দিতে হবে, তার এক পরিষ্কার উত্তর, প্রথমে আমাদের কৃষককে পণ্য, মানুষকে বাঁচিয়ে রাখতে হবে এবং কৃষককে পণ্য দিতে হবে। কারণ আমার খাদ্য চাই, মানুষকে বাঁচানোর জন্য প্রথমে আমার বেসিক খাদ্যগুলো চাই এবং আমাদের দেশের কৃষকরা সেই খাদ্য উৎপাদন করে। আমার ধান কাটার লোক চাই, সেখানে হারভেস্টার মেশিন টেশিন যা পাঠানো যায় সেটা চাই। ধানগুলো আবার কালেকশন করতে হবে। কেন গোডাউন খালি করতে বলছে? আপনি তো এই ধানগুলো কিনতে হবে, আপনাকে এটা দিয়ে চাল বানাতে হবে, সুতরাং আপনাকে চাল রাখতে হবে গোডাউনে। সুতরাং আপনি প্রথম প্রণোদনা যাবে কৃষকের কাছে, প্রান্তিক কৃষকের কাছে, গরিব মানুষের কাছে, নিম্নবিত্ত মানুষের কাছে, তাদের কাছে প্রথম পণ্য দিতে হবে, তাদের অ্যাকাউন্টে টাকা যেতে হবে। যেটা সরকার ঠিক করেছে যে আমরা গার্মেন্টস শ্রমিকদের অ্যাকাউন্টে এপ্রিল, মে, জুন মাসের বেতন দিব। 3 মাসের কিন্তু অলরেডি বেতনের ব্যাপারটা নিষ্পত্তি হয়ে গেছে। সেইভাবে অন্যান্য জায়গাও আর্থিক প্রণোদনা, নগদ প্রণোদনা যেতে পারে, খাদ্য গিফট যেতে পারে, অনেক কিছু করা যেতে পারে, কিন্তু এগুলো করতে হবে। এগুলো করা, ইন্ডিয়ার দিকে তাকায় দেখেন, তারা প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে,
নাগরিকরাকে এখন থেকে টাকা তুলে নিয়ে আসতেছে ব্যাংকে। এই গতকালই এনডিটিভি দেখেছে এই 3 ফিট দূরে দূরে লাইন ধরে দাঁড়ায় আছে, 8 কোটি মানুষের খাদ্যের হ্যাঁ, দায়িত্ব নিয়েছে। লাইন ধরে দাঁড়ায় আছে এবং ব্যাংকে গভর্নমেন্ট যে টাকা প্রণোদনার টাকা পাঠিয়েছে ব্যক্তি নাগরিককে, সে সেই টাকা তুলে নিয়ে আসতেছে। এটা কোনো যদিও এই টাকার অঙ্ক খুব কম, 1000 টাকা করে খুব বেশি না, পাঠিয়েছে, টোকেন মানি। হ্যাঁ, 1000 টাকা বাড়াবে, টাকা বাড়াবে। চলতে পারে, কিন্তু কেরালা গভর্নমেন্ট যেটা করছে, কিন্তু এটা তো মানুষ এটা এই কাজটা তো করতে হবে, এই পরিকল্পনাটা আমাদের নাই। প্রবলেম তো সেই জায়গাটায়। ব্যাংকের সারা দেশে না এখন 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 দেওয়া সম্ভব সম্ভব না। এখন দেওয়া সম্ভব, তার কাছে তো 3,64,00,000 লিস্ট আছে এখন। বা আমরা ধরি 5 কোটি মানুষ, যদি হয় আরো কিছু বাড়বে ধরেন 2-1 দিনের মধ্যে, তাহলে আমরা 5 কোটি মানুষের তালিকা পেয়ে যাচ্ছি, মানে 1 কোটি পরিবার। গার্মেন্টস 1 কোটি পরিবারের কাছে আপনি এটা গার্মেন্টস শ্রমিকরা যে বলে তাদের অর্ডার, এখন তাদের কাছে কিসের অর্ডার আছে? আমেরিকার দোকান খোলা আছে? আমেরিকার যে তাদের যে বায়ার, আমেরিকার দোকানগুলো খোলা আছে কি সেগুলো? আমি আমেরিকা, কানাডা, ইউরোপ, আমি গত পরশুদিন কথা বলেছি আমার এক বন্ধুর সাথে বস্টনে, ওদের সমস্ত দোকান বন্ধ, একটা দোকানও খোলা নাই। সুপার শপ বা যে বিখ্যাত ব্র্যান্ডের দোকান একটাও খোলা নাই। এবং এখনকার কাপড় বাড়াইলে তারা নেবে না, কারণ এইসব দোকান খুলবে 3 মাস 6 মাস পরে, তখন সিজন চেঞ্জ হয়ে ওদের কাপড় বদলাই যাবে। তো কিসের তাদের অর্ডার? আদৌ মানুষ কাপড় কিনবে কিনা এটাও চিন্তা করতে হবে। আদৌ মানুষ কাপড় কিনবে কিনা? মানুষ এখন বেকার। আমেরিকা বেকারের সংখ্যা কত? ব্রিটেনে ইয়ের দোকান খোলা আছে, ব্র্যান্ডের দোকান খোলা আছে, যে এখান থেকে তারা এখন অর্ডার নেবে। এগুলো মিথ্যা কথা, প্রণোদনা নেওয়ার জন্য সব পায় তারা। এবং যেটা উনি বলছেন যে হ্যাঁ হাউকাউ করতেছে, যেহেতু 3-5 কোটি টাকার জায়গায় ওটা 50 কোটি টাকা হয়, 50,000 কোটি টাকা হয় প্রণোদনা। এদের কোনো দেশপ্রেম নাই, কিছু নেই, আত্মপ্রেম ছাড়া। এই মুহূর্তে কি কোন কোন জায়গায় একটু দৃষ্টি দিতে হবে, মানে কড়াকড়ি দৃষ্টি দিতে হবে এই মুহূর্তে? এই মুহূর্তের প্রথম দৃষ্টি দেওয়া উচিত সেটা হচ্ছে মানুষকে ঘরে রাখা। মানুষকে ঘরে রাখতে হলে মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে হবে, প্লেন অ্যান্ড সিম্পল। এর কোনো বিকল্প নেই। আপনি যদি খাবার না পৌঁছে দেন, ওই যে একটা ট্রাক না 2টো ট্রাক লুট হয়েছে, এরকম বহু ট্রাক লুট হয়ে যাবে। সুতরাং ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে ফার্স্ট, তাইলে কিন্তু মানুষ ঘরে থাকবে। তারপরে আপনি খুব কড়াভাবে দরকার হলে কারফিউ দিয়ে লকডাউন এনফোর্স করেন, কোনো সমস্যা হবে না, কিন্তু ঘরে ঘরে পাচা দেবে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কৃষককে বাঁচিয়ে রাখতে হবে। কৃষক শুধু এখনকার জন্য না, আমার ভবিষ্যতের যে খাদ্য, তার জন্য কৃষককে বাঁচিয়ে রাখতে হবে। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি এই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে। আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু অলরেডি খারাপ হওয়া শুরু করেছে। ছোট ছোট ঘটনা কিন্তু নানা জায়গায় ঘটতে, এই আপনাদের রিপোর্টে নিশ্চয়ই আছে, আমাদের পত্রপত্রিকার রিপোর্টে আছে। সুতরাং সেই জায়গাটায় নজর রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনার চিকিৎসা, হসপিটাল, ডাক্তার যে মিসম্যানেজমেন্ট চলতেছে সেটাকে ইমিডিয়েটলি দূর করতে হবে। এবং ডাক্তারদেরকে সুরক্ষা ছাড়া কৃষক এবং ডাক্তার যদি না বাঁচে, তাহলে এই দেশ বাঁচবে না, আমি বলে দিলাম। কৃষককে বাঁচাইতে হবে, ডাক্তারকে বাঁচাইতে হবে, এবং ডাক্তারকে বাঁচাইতে হইলে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। 200-র উপরে, 200 গতকাল পরশুদিন পর্যন্ত 200 ছিল ডাক্তার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী। আজকে আমি দুপুরের পর পর্যন্ত 256-70 শুনে আসছে, এখন নিশ্চয়ই 300 পার হয়ে গেছে। হ্যাঁ, তারা আক্রান্ত হয়ে গেছে। একটা সরওয়ার্দির বোধহয় একটা ডাক্তার দম্পতি আক্রান্ত হয়েছে, ভদ্রমহিলা 4 মাসের অন্তঃসত্ত্বা, দুজনই আক্রান্ত হয়েছে, হাজব্যান্ড এবং ভাই। এরকম হাজব্যান্ড ভাই আরও বহু জায়গায় আছে। এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, আমি জানি না আমাদের যারা নীতি নির্ধারক, যারা এই কাজটা করেন বলে প্রতিদিন খুব করেন, তারা এই সিচুয়েশনের গ্র্যাভিটিটা বুঝতে পারছে কিনা, এটার গুরুত্ব বুঝতে পারছে কিনা। হসপিটাল বন্ধ হয়ে যাচ্ছে, হসপিটালের ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে। আজকে বোধহয় একটা হসপিটাল পুরোটাই বোধহয় বন্ধ হওয়ার কথা, কোনো একটা হসপিটাল নির্দেশ হয়েছে। চিকিৎসক থাকছে না তো, এই অনেক চিকিৎসক যেমন সম্মুখ যুদ্ধ আছে, অনেক চিকিৎসক আছে, ইস্তফা দিচ্ছে, নার্স ইস্তফা দিচ্ছে, চিকিৎসক আছে, নার্স আপনি ভুল পিপিই দিবেন, আপনি ভুল মাস্ক দিবেন, ভুল মাস্ক দিবেন আপনি, তারপরে আবার যেটা যাচ্ছে সেটা কিন্তু স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছাচ্ছে না। তার স্বাস্থ্যকর্মীরা মানে নার্স ব্রাদার যারা রক্ত নিচ্ছেন তাদের কাছে যদি না পৌঁছে, তাহলে কাজটা হবে করা যাবে না। টেস্ট করা, টেস্ট যেটা একটা বাদ আছে, যে অনেক টেস্ট করা দরকার, কন্ট্যাক্ট ট্রেসিং করা দরকার, আইসোলেট করা দরকার, এবং তাদের চিকিৎসা করা দরকার। ওইটা চিকিৎসা ফ্রন্টের বিশাল কাজ। এবং তারপরে হলো খাদ্য সরবরাহ। শেষ করতে একটা কথা বলি, কিরকম অব্যবস্থা দেখেন। ঢাকার পরে সবচেয়ে বেশি জায়গা কোনটা? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে টেস্ট করার কোনো ব্যবস্থা আজ অবধি হয় নাই। গতকাল তো চাইলেন যে ল্যাব আছে কিনা, জায়গায় পাচ্ছে না। এটা একটা বিশ্বাসযোগ্য কথা হলো? একটা জেলা শহরে, নারায়ণগঞ্জের মতো জেলা শহরে জায়গা নেই, এটা কেউ বিশ্বাস করবে? সেটা তো এটা হলো সত্য কথা। দপ্তর মহাপরিচালক এবং নারায়ণগঞ্জে একটা জেনারেল হসপিটাল আছে ভিক্টোরিয়ার নামে,
সেখানে জায়গা নেই, জায়গার কোনো জায়গা অভাব আছে। আপনার পিসিআর হয়তো নাই, যেটা পাঠানোর মতো পিসিআর নাই, কারণ আপনার প্রস্তুতি নাই। অনেক ধন্যবাদ আবু আলম শহীদ খান, ধন্যবাদ সাংবাদিক খন্দকার মনোজমান। দর্শক, শেষ করছি, অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বারবার একই কথা বলা হচ্ছে, সরকার জায়গা থেকে চেষ্টা করছে, তার মধ্যে অনেক ধরনের ভুলভ্রান্তি রয়েছে, অবশ্যই তারা সেই জায়গাগুলো শুধরাবে। কিন্তু আমাদের জায়গাটিতে অবশ্যই আমাদেরকে নিজের জীবনের জন্য নিজেদেরকে নিরাপত্তা রাখতে হবে, কারো দিকে না আছে। শুভরাত্রি।